দিকে শেষ হয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের এবার আসলে রাউন্ড অফ 16 এর লড়াই একই সাথে নিশ্চিত হয়ে গেছে কোয়ার্টার ফাইনাল লাইন আপ। শুক্রবার থেকে শুরু হচ্ছে শেষ 8-এর মহরণ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস আর তুরস্ক। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টের দুই জায়ান্ট স্টুটগার্টে জার্মানির প্রতিপক্ষ স্পেন, আরেক বিগ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। তৃতীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গেলবারের রানার্স আপ ইংল্যান্ড। শেষ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। দর্শক, দেখছিলাম ফুটবল বিশ্ব আসলে একেবারেই জমজমাট। একদিকে ইউরো চলছে, অন্যদিকে কোপা আমেরিকা চলছে। সকালে ব্রাজিল কলম্বিয়ার হাই ভোল্টেজ একটা ম্যাচ হলো। আমরা আলোচনা করতে চাই কোপা আমেরিকা ইউরো দুটো নিয়ে। তবে শুরুতে ব্রাজিল ম্যাচটা যেহেতু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে পুরো আলোচনা জুড়ে থাকবেন ট্যুর বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতু। আনোয়ার ইকবাল মিতু, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। ব্রাজিলের খেলা আসলে কতটা উপভোগ করতে পারছেন? মানে ব্রাজিল যে ঐতিহ্যের একটা টিম, বা তাদেরকে আসলে দেখলে সবসময়, বা তাদের নামের আগে সবসময় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বলা হয়, সেখান থেকে তাদের পারফরমেন্স আসলে কেমন দেখছেন? আসলে ধন্যবাদ এবং একাত্তরের সমস্ত প্রিয় মোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন কণা, আপনার সাথে এই নিয়ে অনেকবার কথা হয়েছে, ফুটবল, ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে, কিন্তু এটা আজকের জন্য বলছি না। লাস্ট 3 ইয়ার্স থেকে যদি আপনি ফলো করেন, দেখবেন আর্জেন্টিনার গ্রাফ যেমন উপরে উঠছে, ব্রাজিলের গ্রাফ কেমন যেন ক্রমশ নিচে নামছে। আপনি আজকের খেলায় আমি চলে আসি চট করে, আপনাকে যদি কিছু স্ট্যাটিস্টিক্স দেই তাহলে দেখবেন এরকম যে গোলে কিন্তু অ্যাটেম্প্ট হয়েছে আপনার মাত্র 7 বার ব্রাজিলের পক্ষে, এবং আপনার কলম্বিয়া করেছে কিন্তু 13টা অ্যাটেম্প্ট, যার মধ্যে 6টাই অন টার্গেট ছিল, আর ব্রাজিলের ছিল মাত্র 3টা অন টার্গেট। এবং 83 থার্ড মিনিটে যেই গোলটা কলম্বিয়া মিস করেছে, আমার মনে হয় ক্লাস 3-4 এর বাচ্চাও সেই গোলটা করতে পারত। এখন যে জিনিসটা হচ্ছে, দেখেন ব্রাজিল যেহেতু একটা বড় দল এবং তার সমর্থক কোনো অংশেই আর্জেন্টিনার থেকে কম না বাংলাদেশে, কিন্তু তাদের খেলার মান যেভাবে পড়ে যাচ্ছে, যেই কারণে ব্রাজিল ছিল, মানে ব্রাজিলের যে ছন্দময় ফুটবল, সেটা কিন্তু অনেক বছর থেকে হারিয়েছে। তার উপরে আবার দেখেন এই কোপাটা একটু সমৃদ্ধ করার জন্য কিছু বাইরের দল নেওয়া হয়েছে। তারা কারা? কানাডা। তারা কারা? পানামা। এখন এই দলগুলো দেখেন আপনার সেকেন্ড রাউন্ডে উঠে গেছে, রাদার দেন অন্য সাউথ আমেরিকান টিমকে ছাপিয়ে। তো সেই জায়গায় দেখেন ব্রাজিল এখন আজকে ড্রটা করে তার যে কপালটা পুড়েছে, সেটা হচ্ছে তারা ওয়ান অফ দা স্ট্রংগেস্ট টিমের সাথে কিন্তু খেলতে হবে, দ্যাট ইজ উরুগুয়ে। এবং উরুগুয়ে কিন্তু আপনি দেখবেন 3 খেলায় 3 জয় এবং প্রচন্ড পরিমাণে তারা গোল করেছে। তার সাথে কিন্তু পেরে ওঠা ব্রাজিলের জন্য ভেরি ডিফিকাল্ট হবে। তার উপরে আবার দেখেন ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবে না। তো এত কিছু মাথায় নিয়ে ব্রাজিলের উচিত হবে, মানে আমার মনে হয় যে তাদের যে কোচিং টিম আছে, তাদের যে ম্যানেজমেন্ট আছে, এই দিকে দৃষ্টি দেওয়া, যে কিভাবে শুধু তো লিওনেল মেসি না, আর্জেন্টিনার কথা বলছি, শুধু তো লিওনেল মেসি না, টিমটাই একটা ইউনিট হিসাবে খেলছে। তারাও কিন্তু 9 পয়েন্ট নিয়েই আপনার উঠেছে। তো সুতরাং এই যে উরুগুয়ে এবং আর্জেন্টিনার খেলা, তার তুলনায় কিন্তু অনেক অংশে মানে আপনার বাজে পারফরমেন্স হচ্ছে ব্রাজিলের। তো সেই ব্রাজিলকে যদি আপনার আরো দূর এগোতে হয়, তাহলে উরুগুয়েকে রুখতে হবে না, শুধু তাদেরকে কিন্তু হারাতে হবে, এবং সেই ক্ষেত্রে তাদের সেই রকম আপনার চেষ্টার মধ্যে আসতে হবে। কিন্তু 2-3 দিনের চেষ্টা করে কি হবে, তার থেকে মেইন ইস্যুটা হচ্ছে ব্রাজিলকে ব্রাজিলের জায়গায় নিয়ে যেতে হলে তাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংটাই তাদের করতে হবে। বলি, আপনি আর্জেন্টিনা এবং ব্রাজিলের কম্পারিজন করছিলেন, এটা আসলে স্বাভাবিকভাবেই চলে আসে। আর্জেন্টিনা যে এত ভালো করছে, তাদের মধ্যে আসলে কেন এত ভালো করার যে একটা বা মোমেন্টামটা তারা যেটা পেয়েছে কোপা জেতার পর থেকে এবং তারপর বিশ্বকাপ জয়, এরপর তাদের ধারাবাহিক পারফরমেন্স, সেই মোমেন্টাম তারা কখনোই লুজ করেনি। অন্যদিকে যদি দেখি ব্রাজিল, সেই মোমেন্টাম আসলে তারা খুঁজেই পাচ্ছে না। এটার কারণটা কি? তাদের ট্রানজিশন পিরিয়ড চলছে, তারা অনেকদিন কোচ ছিল না, নেইমার নেই, এই কারণটা নাকি? জি দেখেন, 2-3টা ইস্যু। একটা হচ্ছে দেখবেন আপনি ইউরোপিয়ান কথা তো আমরা পরে বলবো, বাট ইউরোপিয়ান দেশগুলোতে যেমন প্লেয়ারগুলো আপনার একাডেমি থেকে অটো আসে, কোনো সময় ভালো আসে, খারাপ আসে, বাট আসতে থাকে।
ব্রাজিল আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু সবসময় ট্যালেন্টেড বেস, মানে আপনি মেজরিটি কিন্তু তারা ট্যালেন্টের উপর ভর করেই প্লেয়ারগুলো আসে। যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে যেই লটটা আপনার আর্জেন্টিনার আছে তারা মোর ট্যালেন্টেড দেন ব্রাজিলিয়ান প্লেয়ার্স যারা খেলে। আপনি দেখেন আগে যে কোনো টিমের 11 জনের নাম কিন্তু যে কোনো মানুষ বলে দিতে পারতো তারা খেলছে, আমরা চিনি। বাট এখন যদি আপনি জিজ্ঞাসা করেন, আমি নর্মাল মানে দর্শকদের কথা বলছি, যারা সাপোর্টার না, যারা দর্শক, তারা কিন্তু ব্রাজিলের 3-4টা প্লেয়ারের বেশি নাম কিন্তু এখন আর বলতে পারবে না। তো এই জিনিসটাই হচ্ছে আসল, যে আপনি দেখেন আর্জেন্টিনার যে 11 জন বা 13 জন তারা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দেশে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে ভালো ভালো লিগে কিন্তু খেলছে। মানে ইউরোপিয়ান দলগুলোতে আর্জেন্টিনার প্লেয়ারগুলো যেভাবে জায়গা করে নিচ্ছে সেই রেসটাতে আসলে ব্রাজিলিয়ান প্লেয়াররা হয়তো সামহাও পিছিয়ে পড়েছে, সে কারণে আমরা হয়তো সেভাবে তাদেরকে দেখতেও পাচ্ছি না বা লাইমলাইটেও আসছে না, এবং সেটার প্রভাব হয়তো বা ব্রাজিলে পড়েছে। আমরা একটু ইউরোতেই চলে আসি, সেইটা আরও মোর এক্সাইটিং টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপ। যদিও আসলে বিগ দল অনেকগুলোই বাদ পড়ে গেছে, এবং শেষ 8-এও আসলে বাদ পড়ার সংখ্যায় এমনভাবেই লাইন আপটা হয়ে গেছে, কারণ শুরুর ম্যাচটাই জার্মানি স্পেন, এরপর যদি বলি পর্তুগাল ফ্রান্স, সব কিছু মিলে আপনার প্রেডিকশন বিশ্লেষণ কি? জি দেখেন, আসলে আমি খুবই হতাশ, কারণ কি দুটো বড় দল কিন্তু প্রথম দিনই বের হয়ে যাবে। আইদার স্পেন জার্মানি দুইটা কিন্তু হাইয়েস্ট স্কোরিং টিম এই টুর্নামেন্টে, এবং দুইজনই কিন্তু আনবিটেন। কিন্তু আপনার স্পেন কিন্তু একদম প্রত্যেকটা খেলায় জয় নিয়ে কিন্তু পূর্ণ 9 পয়েন্ট নিয়ে তারা কোয়ার্টার ফাইনালে এসে তারা কিন্তু 4-1 গোলে উইন করেছে। ওয়ারাস জার্মানি নিজের মাঠে অ্যাডভান্টেজ, জার্মানি কিন্তু আপনার এই ব্রাজিলের মতোই তারা কিন্তু সুবিধা করতে পারেনি এই মানে লাস্ট কত বছর, যেই কারণে র্যাঙ্কিং এ তারা 15 বা 16 আছে, হলেও তারা কিন্তু ওয়ান অফ দ্য জায়ান্টস। আবার এদিকে দেখেন কিলিয়ান এমবাপ্পের ওই নাক ভাঙার কারণ থেকে কিন্তু তার যে পারফরমেন্স একদমই ভালো হচ্ছে না, এবং ফ্রান্স কিন্তু গ্রুপের দ্বিতীয় দল হিসাবে উঠে এসে কিন্তু ধুকে ধুকে তারা আসছে, এবং তাদের খেলাটা বেলজিয়ামের সাথে তারা কিন্তু ভাগ্য নির্ভরশীল একটা গোলে আপনার জিতে এখানে এসেছে। তো পর্তুগাল এবং ফ্রান্স, আপনি যদি আমাকে আগে বলতেন, টুর্নামেন্টের আগে জিজ্ঞেস করতেন যে ডক্টর ইকবাল কে আপনার ফেভারিট, তখন কিন্তু আমি অ্যাজ এ অ্যানালিস্ট বলতাম যে আইদার ফ্রান্স অথবা পর্তুগাল। কারণ পর্তুগাল এবং ফ্রান্সের 11টা প্লেয়ারই 11 জন করে এমন সব দলে খেলে, দে আর দ্য ক্রিম, মানে বেস্ট প্লেয়ার্স। এখন এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন এই দল দুটো থেকেই আমি নিব, তাই বলে কি স্পেনে ভালো প্লেয়ার নাই? আছে। কিন্তু আপনি যদি দেখেন ম্যানচেস্টার সিটি, তারপর বিভিন্ন দলে এই যে পর্তুগাল কেন যে ভালো খেলতে পারে না, আমি এই জিনিসটা এই পর্যন্ত বুঝতে পারিনি। কারণ ওদের 11 জনই কিন্তু টপ প্লেয়ার আপনি যদি র্যাঙ্কিং করেন, তো এই দুটো দল থেকে একটা চলে যাবে। ওয়ারাস ওদিকে কিন্তু খুব ইজিয়ার, যেমন ধরেন ইংল্যান্ড স্লোভাকিয়ার সাথে যেইভাবে জিতেছে, ওরা কিন্তু ওদিনই বাদ পড়ে যেত, এবং সবচেয়ে এই পর্যন্ত যত কয়টা টিম উঠেছে ইংল্যান্ডের খেলা কিন্তু সবচেয়ে বাজে ছিল অ্যামং দেম। কিন্তু ইংল্যান্ড যেটা এখন হয়েছে, ও কিন্তু এট এনি কস্ট ইংল্যান্ড এবং হল্যান্ড, এখান থেকে আপনার আমার এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলছি, ইংল্যান্ড এবং হল্যান্ডই আপনার এই দিক থেকে যাবে, এবং ওদিক থেকে বলাটা ভেরি ডিফিকাল্ট, কারণ স্পেন আপনার টপ কন্টেন্ডার ফর শিওর। তো আমি স্পেনকে আগিয়ে রাখবো, যদিও আমি নিজে ব্যক্তিগতভাবে জার্মান সাপোর্টার, একদম ডাই হার্ড, বাট আমি অ্যানালিস্ট হিসাবে বলছি এখানে স্পেন, এবং ওইখানে আপনার পর্তুগাল ফ্রান্স কিন্তু অলওয়েজ 50-50, কারণ দুটো দলই কিন্তু ভালো। আর টার্কির হবে কি জানেন, ওরা তো মানে এই মানে ইয়াং মানে অত বড় দল না, কিন্তু তাদের হয় কি একটা স্যাটিসফ্যাকশন চলে আসে, যেমন ক্রিকেটে আফগানিস্তান বাংলাদেশের সাথে জিতে যে স্যাটিসফ্যাকশনে চলে আসলো, তারপরে কিন্তু গিয়ে 56-58 রানে অল আউট হয়ে গেল। তো ওই রকমই টার্কির আমার মনে হয় এই দৌড়টা ওইখানেই থামবে। বাট সুইজারল্যান্ড কিন্তু কিছুটা ফাইট দিবে ইংল্যান্ডকে, বাট ইংল্যান্ডের যে এক্সপেরিয়েন্স আছে এবং ইংল্যান্ডের যে দলটা এবার গেছে, আমি তো ভেবেছিলাম তারা পুরো স্বাচ্ছন্দ্যে খেললে ইংল্যান্ডের যেই 11 জন আছে তাদের মধ্যে জুড বেলিংহাম যদি বলেন, ফিল ফোডেনকে যদি বলেন, তারপরে আপনি আলেকজান্ডার আর্নল্ড যদি বলেন, তারপরে মানে এরা কিন্তু প্রত্যেকটা এক একজন কিন্তু আইকন আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের। তো তারা কেন ভালো করতে পারছে না, বাট তাদের খেলায় কেন জৌলসটা নাই,
এইটা কিন্তু আমি মানে বেশ হতবাক এবং নিজেই কিন্তু মানে আমি বুঝতে পারছি না তাদের খেলার মধ্যে ধারটা নেই কেন। নিশ্চয়ই। ছোট্ট করে একটু জানতে চাইবো, পর্তুগালের খেলা লাস্ট ম্যাচটা যদি বলি সেটা আসলে কেমন দেখলেন, এবং যেহেতু ফ্রান্সের বিপক্ষে এবং আমরা জানি খুব ভালোভাবে কিলিয়ান এমবাপ্পের আইডল ক্রিস্টিয়ানো রোনালদো, সেদিক থেকে এই ম্যাচটা আসলে কতটা এক্সাইটিং হবে? দেখেন রোনাল্ডো নিজেই কিন্তু কনফেস করেছে হি ওয়াজ এট মানে ভেরি লো। কারণ দেখেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজে একটা পেনাল্টি মিস করেছে এবং আপনার কিছু ওপেন নেট মিস করেছে এবং সেই ক্ষেত্রে নিজেই বলেছে যে মানে সে কান্নাও ভেঙে পড়েছে। বাট আমি মনে করি যে এই খেলার থেকে ছাপিয়ে ওঠে, কারণ রোনাল্ডো ইজ এ চ্যাম্পিয়ন প্লেয়ার, এতে কোনো ডাউট নেই একেবারে, এবং তিনি সেই ম্যাচেও সেটা প্রুফ করেছেন। পেনাল্টি মিস করে টাইব্রেকারে প্রথম শট নিতে এসে গোলটাও তিনিই করেছেন। তার মানে তিনি কতটা স্ট্রংগেস্ট সেটা তো আসলে বুঝিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আমরা ইউরোর কোয়ার্টার ফাইনাল শুরু হবে শুক্রবার থেকে, সেখানে সেই ম্যাচ নিয়ে বিশ্লেষণ করব, আপনাকে নিশ্চয়ই আমরা পাবো।